সুপ্রিয় সুধী, মাদারল্যান্ড টেলিভিশনের জীবন ও সাহিত্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। জীবন ও সাহিত্য, শিল্প ও সংস্কৃতি এক সূত্রে বাঁধা, এবং এই কথা আমরা জানি যে কোনো কিছুই রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির ঊর্ধ্বে নয়, এবং এর সহগামী হচ্ছে সংস্কৃতি আর তার সার হচ্ছে সাহিত্য। এই সাহিত্যের নানা শাখা, তার মধ্যে কবিতা হচ্ছে প্রধান। এই কবিতা নিয়ে যারা কাজ করেন তারা ভাষার গতি তৈরি করেন, মানুষের জীবনবোধ এবং আবেগের নতুন প্রণোদনা তৈরি করেন, এবং সমাজে যে সৎ মানুষের বিকাশ, মুক্ত চিন্তার যে বিকাশ, সেটি নিয়ে কবিরা বেশি কাজ করেন। আজকে এরকম দুজন কবি আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন। একজন ৮০ দশকের বিশিষ্ট কবি গোলাম কিবরিয়া পিনু, আরেকজন ৭০ দশকের অন্যতম বিশিষ্ট কবি বিমল গুহ। এই দুজনের পরিচয় শুধু কবিতায় সীমাবদ্ধ নয়, তারা নানা রকম সাহিত্য এবং সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত, পত্রিকার সঙ্গে যুক্ত। যেরকম বিমল গুহ পান্থজনের সখা নামে একটি চমৎকার কাগজ সম্পাদনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে এবং তার প্রকাশনা বিভাগে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন, উঁচু পদে। এবং গোলাম কিবরিয়া পিনু ছাপাছাপির সঙ্গে নানা উঁচু পদে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন, তার সম্পাদিত পত্রিকাও ছিল। অর্থাৎ শিল্প এবং সংস্কৃতির এই শাখায় এই দুজনের বিচরণ বেশ দীর্ঘদিনের। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের গোলাম কিবরিয়া পিনুর শুভ জন্মদিন। তাকে জন্মদিনের শুভেচ্ছা মাদারল্যান্ড টেলিভিশনের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। জন্মদিনে কেমন লাগছে? জন্মদিন স্বাভাবিকভাবে আমি নেই, যে এটা আনন্দ ঘন দিন অবশ্যই, এবং জন্মদিনকে আমি একটা সময়ের পরিপ্রেক্ষিতে নিজেকে বিভিন্ন দিক থেকে বিবেচনা করার একটা দিন হিসাবে মনে করি। যে আমি যে বছর পৃথিবীতে থাকলাম, কি করলাম এবং আগামী দিনে কি করতে হবে, সেটাও আমি বিশ্লেষণ করি, সেটাও পরিমাপ করি, সেটাও আমি পর্যবেক্ষণ করে দেখি। তবে জন্মদিনকে আমি খুব স্বাভাবিকভাবে একটা ব্যক্তির জীবনে মনে করি, এটা স্বাভাবিক ঘটনা। সেটা আমি আন্তরিকভাবে বন্ধুবান্ধব, পারিবারিক পরিবেশে উদযাপন ঠিক না, আনন্দে কাটাই, বাসায় একটু ভালো খাই। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে একজন কবির জন্মদিনের তো পার্থক্য থাকে, কারণ কবি কিন্তু প্রতি মুহূর্তে জন্মগ্রহণ করে তো কবিতার ভিতর দিয়ে। হ্যাঁ, সেদিক থেকে ঠিক। কবি তো আসলে কবিতার মধ্য দিয়ে বেঁচে থাকবে এবং কবিতার মধ্য দিয়ে তার জন্ম হয়। যে কবিতা তিনি লেখেন সেটা হচ্ছে তার বোধ উস্কে দেয়, তার জীবন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, তার সমাজ ধারণা, চিন্তা ভাবনা এবং বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেন। তার মধ্য দিয়ে তিনি প্রতি মুহূর্তে কবিতা জন্ম লাভ করে বলে আমি মনে করি। ধন্যবাদ পিনু। আমি আমাদের বিমল গুহ, আপনি আমাদের যে সমস্ত সাংস্কৃতিক আন্দোলন, পাশাপাশি যে রাজনৈতিক আন্দোলন, সবগুলো অভিঘাত কিন্তু আপনি দেখেছেন, এবং আমি মনে করি আমাদের স্বাধীনতা যুদ্ধের যে একটা বড় জায়গা, এটা তো স্বাধীনতার মাস। এই মাসে আমরা নিশ্চয়ই আমাদের শহীদদের স্মরণ করব, সেই সব মা বোনদের স্মরণ করবো যারা সম্ভ্রম হারিয়েছিল। এবং আপনার কবিতায় সেই স্বাধীনতার কথা বারবার এসেছি, দেশ মুক্তির কথা বারবার এসেছি। ৭০-এর এই যে প্রজন্ম, সেটা কি শুধুমাত্র এই স্বাধীনতার মুক্তি আন্দোলন কিংবা এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হলো পরে ৮০ দশকে, এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল, নাকি অন্য কোনো জীবন দৃষ্টি তারা অর্জন করার চেষ্টা করেছিল? না, যে কোনো কবির জন্য এটা সময়টা বড় ব্যাপার। কবিরা বেঁচে থাকে সমাজকে নিয়ে। কবিতা বলি, শিল্পের অন্য শাখার কথাই বলি না কেন, সমাজকে বাদ দিয়ে কিছু নয়। সমাজ, সমাজের মানুষ, তাদের বোধ, তাদের প্রতিদিনকার জীবনযাপন সব কিছুই সাহিত্যের বিষয়, কবিতারও বিষয়। সুতরাং ৭০-এর দশক বলি আর স্বাধীনতা পরবর্তীকালের প্রজন্ম বলি, আমরা আমাদের সৌভাগ্য যে আমরা স্বাধীনতার মতো একটা বড় মহৎ কর্মযোগ্য যুদ্ধ, মাতৃভূমির জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধ আমরা দেখেছি, অংশগ্রহণ করেছি। আমার কথাও যদি বলি, আমি স্বাধীনতা যুদ্ধের সময় বড় হয়েছি, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন। আমরা যখন আমাদের দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলো, এবং আমার বড় ভাই, আমরা শহীদ পরিবারের সদস্য, আমি জানি, এবং তার স্মরণে আপনার একটি স্মৃতিসৌধ আছে। আমি গ্রামের বাড়িতে বিজয় স্তম্ভ, বিজয়ের যারা শহীদ হয়েছিল তাদের উদ্দেশ্যে স্মৃতি ৭১ নামে একটা স্মৃতিসৌধ করেছি। আমাদের গ্রামের ১২ জন শহীদ হয়েছিল।
আমরা যখন গ্রাম আক্রান্ত হলো, গ্রামও এই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে এই নিরীহ মানুষ রক্ষা পায়নি, কেউই রক্ষা পায় না। গ্রাম তো বটেই, সাধারণ শহর, মানুষ, গ্রাম, জনপদ সব 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 তারা আক্রান্ত, তাদের দ্বারা আক্রান্ত হয়েছিল। আমরা তখন শরণার্থী শিবিরে অংশ নিয়েছিলাম। এই যে যাত্রাপথ, এই যে বাংলাদেশের একটা ভূখণ্ড থেকে মাতৃভূমিকে ছেড়ে দীর্ঘ পথ অতিক্রম করে, বলতে গেলে 1 মাস ব্যাপী, 1 মাসের অধিক সময় পাহাড়ি পথ ভেঙে আমরা আসাম হয়ে কাছাড়, আসামে গেলাম। কাছাড়ে আমরা ছিলাম শরণার্থী শিবিরে। আমি 9 মাস স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছি। আমাদের কাজেই ছিল, আমি বলছি এই জন্য কথাটা যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আমি গ্রহণ করিনি যে কোনো কারণে। তখন সার্টিফিকেট বিতরণ হচ্ছে দেখে তার প্রতি বীতশ্রদ্ধ ছিলাম আমি, যে এইভাবে সার্টিফিকেট বিতরণ হবে কেন। তবে প্রসঙ্গক্রমে আমি এই কথাও বলি, বাংলাদেশের মুষ্টিময় সংখ্যক বাদে, রাজাকার আলবদর বাদে সকল মানুষ মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে, যে কোনো যার যার মতো করে সহায়তা করেছে, যুদ্ধ করেছে। আমি বলতে চাই বাংলাদেশের সেই সময়কার 7 কোটি মানুষ মুক্তিযোদ্ধা। তা তো বটে। আলাদা করে যুদ্ধের সার্টিফিকেট দেওয়ার ওইরকম প্রয়োজন পড়ে না। মুক্তিযুদ্ধকে সম্মান করা, ওই সময়ের প্রজন্মকে সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আমি পিনুর কাছে যেতে চাই যে আমি আমাদের আরেকটা কথা বলে দিই যে এই মুক্তিযুদ্ধের পরবর্তী যে প্রজন্ম, আমরা সেই প্রজন্মকে ধারণ করি। তার অর্থ এই যে আমরা মুক্তিযুদ্ধ দেখেছি এবং তাকে আমাদের কবিতায় রূপায়ণ করার চেষ্টা করেছি। এবং আমাদের আগের যারা কবি ছিলেন তারা সেই সময়ে যে কবিতা লিখেছে, সে মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে, স্বাধীনতা পরবর্তীকালীন সময়ের যে কবিতা, তারাও সেই কবিতার অংশ হয়েছে। সুতরাং আমরা আর তারা মিলে, অগ্রজ কবিরা মিলে আমরা একটা পুরা দিগন্তকে উন্মোচন করার চেষ্টা করেছি আমাদের কবিতার মধ্যে দিয়ে। ধন্যবাদ। আমরা জানি শত্রুর কবিতার প্রবণতা কি। আমি গোলাম কিবরিয়া পিনুর কাছে জানতে চাই যে 80-র কবিরা সেই যে শত্রুরের দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, এই সব কিছুর মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তারপরে তো সমাজ বদলাচ্ছিল, আমাদের যে মুক্ত পুঁজির যে বিকাশ এবং সেটি বিশ্বময় যে প্রযুক্তির যে পরিবর্তন, এটা 80-র দশকের কবিদের মধ্যে আলোড়ন তুলেছিল এবং সেটি কি 80-র দশকের কবিরা বাংলা কবিতায় সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছে? আসলে তো আমি যেটা মনে করি যে বাংলা কবিতার একটা সরল, সজীব এবং খুব গভীর একটা প্রবাহমান ধারা রয়েছে সেই 50 দশক থেকে এই ভূখণ্ডে। এবং 50 দশকের পর 60 দশক, 70 দশক, তারপর 80 দশক বা এখন 90 দশক, এই ধারাটা কিন্তু এক ধারার সঙ্গে এক ধারা অত্যন্ত ওতপ্রোতভাবে যুক্ত। এতে কোনো উল্ফলম্ফ দিয়ে কোনো কবিতার বিকাশ হয়নি। যেমন আমি যদি মনে করি যে 70-এর কবিতা থেকে 80 খুব উল্ফলম্ফ দিয়ে এগিয়ে গেছে, তা নয়। হয়তো তার ভিতরে সূক্ষ্মভাবে কিছু পরিবর্তন হয়েছে। হয়তো যেমন বিমলদা বললেন যে 70-এর কবিতা হয়তো সেই সময় মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন এগুলো খুব প্রকাশ্যভাবে, খুব গভীরভাবে উচ্চকণ্ঠে হয়তো ধারণ করেছে। সেটা হয়তো দেশপ্রেম, তারপর সমাজ, কাল, হয়তো 80-র দশকরা আরেকটু অন্যভাবে, একটু গভীরভাবে, অত উচ্চকণ্ঠে হয়তো সেটা তার কবিতায় স্থাপিত করেনি। এটাই হচ্ছে পার্থক্য। কিন্তু বাংলা কবিতার যে মূলধারা, সেই প্রত্যেকটা কবি, বিশেষ করে 80-র দশকেও দেখা যাবে যে সেই কবিতাও দেশপ্রেম আছে, দেশ আছে, কাল আছে, সময় আছে এবং এই সময়কালে জীবনও আছে। এবং আপনি যেটা বললেন যে বিশ্বে একটা প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে, অর্থনৈতিক পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের ধারাগুলো ধারাবাহিকভাবে আমাদের দেশে ধারাবাহিকভাবে যারা কবিতা লিখছেন তাদের কবিতা এটা উল্লেখযোগ্যভাবে এসছে। আমরা তো মনে করি যে কবিতা মানে যে বর্তমানের কবিতায় লিখবে এবং সেই কবিতা হয়ে যাবে আগামীকালে, এবং কবিরা আজকের কবিতা লিখবে সেটা হয়ে যাবে আগামীকালে। এবং কবিতা হচ্ছে মানুষের বোধকে উস্কে দেবে, খণ্ড খণ্ড জীবন চেতনাকে আবিষ্কার করবে, সেটা অখণ্ড সত্তার মধ্যে সেটা স্থাপিত করবে। এইভাবে তো কবিতার কবিতা হবে। আমি বিমলদার কাছে যেতে চাই। আমি যেভাবে আপনার সঙ্গে কথা বলছিলাম, মুক্তিযুদ্ধের চেতনা, স্বদেশ প্রেম, যুদ্ধ, দ্রোহ, এইসব, এই উচ্চকণ্ঠ কবিতা, এটা কি কবিতার যে নান্দনিক তাৎপর্য থাকে সেখানে কি কোনো ব্যত্যয় তৈরি করে? না, উচ্চকণ্ঠ আর নিম্নকণ্ঠের বিষয়টা না। বিষয়টা হচ্ছে সকল কবির নিজস্ব অনুভব। যে ওই সময়ে কবিতার জোয়ার এসেছিল আমরা বলতে পারি, স্বাধীনতা পরবর্তী সময়ে। এটা আমরা বাংলাদেশের মানুষ
প্রকৃতিগতভাবে আবহাওয়ার দিক থেকেও আমরা আবেগপ্রবণ হই। তার মধ্যে একটা মহান মুক্তিযুদ্ধ, দুটার সম্মিলনে প্রচুর আগ্রহী প্রজন্ম ওই সময়ে কবিতা লিখেছে। তার মধ্যে উচ্চকণ্ঠ থাকবে এবং শিল্পকে মান্য করে কবিতার যে কাজ আমরা বলি, আমরা শিল্পকে বাদ দিয়ে কবিতার কথা চিন্তা করি না। যদিও কবিতা একমাত্র শিল্পই কবিতা এমনটি না, সবটা মিলেই, কিন্তু শিল্পকে বাদ দিলে কবিতার স্থায়িত্ব কমে যায় বলে আমার বিশ্বাস, আমি মনে করি। সুতরাং 70-এর কবিদের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে শিল্প চেতনা, শিল্পবোধ, আমি নাম ধরেও যদি বলি যে অনেকের, আমি 10-15 জনের কথা চট করে বলতে পারবো যারা শিল্পের বাইরে কবিতা চর্চা করেনি এখনো পর্যন্ত। আমি যদি বলি আবিদ আজাদের কথা বলবো, যে শিহাব সরকারেরও অনেক কবিতার মধ্যে তাই সেই গদ্য ভাষায় কবিতা লিখলেও শিল্প চেতনা তার মধ্যে পরিষ্কারভাবে আছে। ফারুক মাহমুদের কবিতা আছে, নাসির আহমদের কবিতা আছে। আমি যদি শেষ 70-এর দিকে, সে 70-এর মাঝামাঝি কামাল চৌধুরী, আবু হাসান শাহরিয়ার, এদের কবিতা সব, আসাদ মান্নান, এরা শিল্পসম্মতভাবেই অগ্রসর হয়েছে। এবং আমি মনে করি যে এরা এবং আরও অনেকে আছে, মুজিবুল হক কবির, এরা 70-এর কবিতাকে যেই 15-20 জন অন্তত গুরুত্বপূর্ণভাবে, মাহমুদ কামাল, এরা ধারণ করেন, সেটা শিল্পসম্মতভাবেই আছে বলেই কবিতা এখনো ঠিক আছে, তারাও ঠিক আছে। এবং আমি বিশ্বাস করি যে শিল্পকে ধারণ করে যারা অগ্রসর হবে তাদের স্থায়িত্ব বেশি হবে। 70-এর কবিতায় এই দিকটা লক্ষণীয়ভাবে উপস্থিত। আমাদের বাংলা কবিতার দুটো ধারা মানে পরিষ্কার, এটা সত্য কথা, যেটা আমরা 40-এর দশক থেকেই দেখি, যে একটা গণমুখী ধারা আর একটা হলো শিল্পের জন্য শিল্পের ধারা। শিল্পের জন্য শিল্পের ধারা তারা মনে করে যে আমরা শিল্পের ইয়ে করব, সাধনা করব, এবং কবিতার মধ্যে শিল্প থাকবে, সেখানে মানুষের জীবন, তার মুক্তির চিন্তা, এগুলো না আসলেও আমরা চিন্তা করবো না, সেখানে কবিতার বিশুদ্ধ কবিতা লিখবো, সে একটা চিন্তা। আর একটা চিন্তা হচ্ছে না গণমানুষের জন্য, কবিতা হবে মানুষের জন্য। সেখানে আমরা অনেক বড় বড় কবিদের পাই, সুভাষ মুখোপাধ্যায়কে পাই, সুকান্ত ভট্টাচার্যকে পাই, কাজী নজরুল ইসলামকে পাই, পরবর্তীকালে আমরা শামসুর রহমানকেও সেই ধারায় পেয়েছি অনেকটা, এবং আমাদের রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, এরা কিন্তু সেই মানুষের জন্যই কবিতা লিখেছেন। তো এই যে দুটো ধারা, আপনি কোন ধারাটির প্রতি বেশি সমর্থন ব্যক্ত করেন? আমি প্রথমে একটু বলে নিই, সেটা হলো যে কবিতা তো প্রথমত কবিতা হয়ে উঠতে হবে, এবং যখন যে কবিতা লিখবে তার যে শিল্প শর্তগুলো আছে সেগুলো মেনে নিয়ে কবিতা নির্মাণ করতে হবে। এটা হচ্ছে আমার প্রথমত কথা। সেখানে শিল্পের জন্য শিল্প, এই কথাটা হয়তো অনেকে যুক্ত করতে পারেন। পাশাপাশি তো কবিতা যারা লিখবেন তারা তো এই আধুনিক যুগের মানুষ, তারা অগ্রসরমান মানুষ, তারা শুধু নিছক অক্ষরজীবী নন, আমি এইভাবে মনে করি। আর কবিরা তো কখনো অরণ্যজীবী হয়ে থাকতে পারেন না, বা দূর নক্ষত্র আলোকের বাসিন্দা হয়ে থাকতে পারেন না। তারা তো এই ভূখণ্ডের মানুষ, তারা সংসার জীবন যাপন করেন, তারা শিক্ষা প্রতিষ্ঠানে তারা চাইবেন নিশ্চয়ই যে আমার সন্তান যেন চাকরি করে, সন্তানের জন্য যে বাজার করে। তা এগুলো তো জীবনের সাথে কোনো কবি বা ব্যক্তি, মানুষ আজকের যুগে সমাজে বসবাস করে বিচ্ছিন্ন থাকতে পারে না। সে কারণে কবিতায় তার জীবন আসবেই। তবে অনেকেই যেটা মনে করেন, আপনি যে কথাটা বলছেন, এটা মোটা দাগে যদি বলি, তাহলে দেখা যাবে যে অনেকে মনে করে যে শুধুমাত্র তুমি মার্কা শীতাতাপ নিয়ন্ত্রিত কবিতা লিখে মনে করে যে এটাই কবিতার বিষয়বস্তু, এটাই কবিতা। এটা ঠিক না। শুধু নরনারীর প্রেমের নিছক আত্মবিলাসী চিন্তা ভাবনা নিয়ে যে কবিতা লেখে, সেটা মনে কবিতা হয়ে উঠতে পারে। মনে হচ্ছে সেটা এক ধরনের রোমান্টিক চিন্তার, রোমান্টিক চিন্তা থাকলে, রোমান্টিক চিন্তাও কিন্তু বিপ্লবী হতে পারে, জীবন বোধের সাথে যুক্ত গভীরভাবে। যদি সে ভালোবাসায় যদি প্রেম থাকে, সেই ভালোবাসার সঙ্গে যদি দায়িত্ববোধ থাকে, সেই ভালোবাসার সাথে যদি ত্যাগের মহিমা থাকে, সেই ভালোবাসা নজরুলের ছিল, কিটসের ছিল, শেলিতে ছিল, বাইরনের ছিল। তুমি মার্কা শীতাতাপ নিয়ন্ত্রিত কবিতা না, ভালোবাসার মধ্যেও কিন্তু একটা মানুষের দায়িত্ববোধ থাকে, ত্যাগ থাকে, তারপর ভালোবাসার জন্য অনেক কিছু মানুষ করে। এই যে তাৎপর্য জীবনের, এই যে বহুমুখী ভালোবাসার উপাদান আছে, সেগুলো যদি আমরা আবিষ্কার করে কবিতায় স্থাপন করতে পারি, সেটাও জীবনবাদী। নিশ্চয়ই। আমি একটু বিমলদার কাছে যাই, যে কবিতা সবসময় প্রশ্নের সম্মুখীন, তার অস্তিত্ব সবসময় জিজ্ঞাসার মুখোমুখি আছে যে কবিতা থাকবে কিনা। এই যে বিশ্ব, এখানে উপন্যাসের যে একটা সয়লাভ হয়ে গেছে, গান, আর তারপরে আমরা দেখছি প্রিন্টিং মিডিয়া থাকছে না, ছাপার অক্ষরের বইও হয়তো থাকবে না। তো এখন কবিতার যে অস্তিত্ব, সেটা আমরা কিভাবে রক্ষা করব?
আমি আমার বিবেচনায় কবিতা থাকবে। আমি আরো একটু যদি পরিষ্কার করে বলি, কবিতা চিরকালীন, থাকতেই হবে। এই জন্য থাকতে হবে, কবিতার সাথে মানুষের মনের একটা সম্পর্ক আছে, চেতনার একটা সম্পর্ক আছে, হৃদয়ের একটা সম্পর্ক আছে, তার অনুভবের একটা সম্পর্ক আছে। সুতরাং এই জিনিসগুলো যখন মানুষের মধ্য থেকে চলে যাবে, তখন তিনি মানুষের মধ্যে গণ্য হবেন কিনা সেটা একটা প্রশ্নের বিষয়। অর্থাৎ পৃথিবীতে আমরা যদি কবিতা সাহিত্য যদি ছেড়ে দিই, নেই, তাহলে সেই মানুষটা কেমন? সেই মানুষটা, আমি তো পশুর সঙ্গে তার কোনো পার্থক্য থাকবে না, শুষ্ক কাঠের সাথে তুলনা না, পশুর সঙ্গে তার কোনো সম্পর্ক পার্থক্য থাকবে না, কারণ প্রাণী হবে, একজন প্রাণী হবে, তার মধ্যে শিল্পবোধ থাকবে না, নান্দনিক চিন্তা থাকবে না, এটা হবে না। আরেকটা বিষয় হলো সমাজ এবং সাহিত্য চিন্তা, কাব্য চিন্তা, কাব্য ভাবনা, এই দুইটা আমি তার সাথে সময়কে যুক্ত করব। সময় এবং কাব্য চিন্তা সমান্তরাল গতিতে এগোয়, কিন্তু সময় চলে তার নিজস্ব গতিতে, কাব্য চিন্তাটা কখনো কখনো পিছিয়ে পড়ে সময়ের চাইতে। এটা পরে এই জন্য যে কবির ভাবনার জন্য, যেমন অনেককে আমরা দেখেছি উনি একবিংশ শতাব্দীতে বসে ঊনবিংশ শতাব্দীর কবিতা লিখেন, হতে পারে তিনি অগ্রসর হতে পারেন নাই সময়ের সাথে। অর্থাৎ তিনি এখন যে ভাষায় কবিতা লিখছেন সেটা রবীন্দ্রনাথ কিংবা নজরুলের ভাষা। সুতরাং এই সময়, এই যুগের না। একজন কবিকে যুগের সাথে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা থাকতে হবে, একটা নতুন ভাষা নির্মাণ করতে হবে যেটা তার আগামী প্রজন্ম গ্রহণ করতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে শিল্পের জন্য, শিল্প আর সমাজের জন্য, আমি তো মনে করি অবশ্যই সমাজের জন্য শিল্প এবং সমাজের জন্য সাহিত্য। শিল্পের জন্য থাকবে, যেমন একটা লাইনের জন্য কোনো কবি বেঁচে যান, যে আছে যে মাথার উপর ডাকলো পেঁচা, চমকে দেখি আরে আটকানা চাঁদ আটকে আছে ইলেকট্রিকের তারে। এই যে একটা লাইন, এই একটা লাইনের জন্য একজন কবি বেঁচে আছে। শামসুর রহমান আমাকে একবার তার সাক্ষাৎকারে বলেছিলেন যে ওনার নাম হচ্ছে রাহা, আমার নামটা পরিষ্কার মনে পড়ছে না, যে বুদ্ধদেব বসু বিষ্ণুদের সময়কালীন কবি। এই যে একটা লাইন উনি উচ্চারণ করলেন যে আটকানা চাঁদ আটকে আছে ইলেকট্রিকের তারে, যে একটা বাঁকা চাঁদ, ওনার যে অবস্থান আর চাঁদের অবস্থান আর তারের অবস্থান মিলে উনি দেখলেন যে তারটা ঝুলে আছে ইলেকট্রিকের তারে, ইলেকট্রিকের না, টেলিগ্রাফের তারে। যে এরকম, এটা হচ্ছে শিল্প, এই যে দেখার যে ভঙ্গি এবং এটা একটা শিল্প তৈরি করে। আমি এরকম বলি, আল মাহমুদ একবার আমাকে একজন কবির নাম, ও কবির নামটা আমার মনে ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না, যে সে কবি দুটো লাইন, সেটাও সেজন্যই সে বেঁচে আছে। এক বর্ষার বৃষ্টিতে যদি মুছে যায় নাম, এত পথ হেঁটে এত জল ঘেটে কি তবে পেলাম। এটা অসাধারণ দুটো লাইন, এর অনেক বড় কবির লাইনের মতো। এই জিনিসগুলোকে বাদ দেওয়া যাবে না। সুতরাং এই জায়গায় শিল্পের জন্য শিল্পও বাদ দেওয়া যাবে না। তবে মূলত সাহিত্য হচ্ছে মানুষের জন্য, কবিতাও মানুষের জন্য। আমি বলবো মানুষের জন্যই শিল্প। আমি আবার একটু পিনুর কাছে যাই। আমরা পিনুর জন্মদিন আজকে, সেটি আমরা তাকে আবার অভিনন্দন জানাই। আমি জন্মদিনে তার কাছ থেকে একটি কবিতা শুনতে চাই। এখন আমরা কবিতা পড়বো? হ্যাঁ, একটি কবিতা। আমি একটি কবিতা পড়ি, সেটা হচ্ছে, দাদা একটি কবিতা বের করে রাখুন। কবিতা বিষয়ে আলোচনা হচ্ছে, সে কারণে কবিতা বিষয়ে একটা কবিতা পড়ি। কবিতার শিরোনাম হচ্ছে কবিতা। এতদিনেও আমার কাছ থেকে কবিতা কেড়ে নিতে পারেনি কেউ। নিঃসীম শূন্য পাতালের মধ্যে চলে গিয়েছি, সপ্ত পাতাল হাসপাতাল ঠিকানা হয়েছে, তবু কবিতা কাছে থেকেছে। ঘনবীথির বায়ুমণ্ডল ও গগন প্রান্তে গগনচারী হয়ে হারিয়ে যায়নি শুধু কবিতার জন্য। নিহারিকা ডেকেছে, যায়নি। কবিতায় আমার বীজপ্রুষ ও সৃষ্টিতল, জল প্রবহমান হয়ে সমুদ্র দৈতা হয়ে যায়। সুমেরু কুমেরু বুঝি বরিশন ধারা, পুরো ভিজে যায় অনাবিষ্কৃত কবিতার অঙ্কুর উদ্গম। সূচিভেদ্য অন্ধকারেও অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখি কবিতার অনুজীব, সে কথা জানে আমার সেবন্তী। কাকতাড়ুয়া কাক তাড়াতে পারে, আমাকে তাড়াতে পারবে না কেউ কবিতার জমি থেকে। আমার এ কবি জন্ম আদিপঙ্ক, অঙ্ক করে সম্মোহনে নষ্ট করতে পারবে না কখনো। আমি তো চৈতন্যময়,
দাঁত লাগা অবস্থায় হবে না কখনো কোনো ক্ষয়, আমি তো আদ্যবীজ নিয়ে সৃষ্টিমূল প্রিয় কবিতায়, মুন্ডু কাটার ভয়ের মধ্যে আত্মনাশ হয়নি, মৃত্যু শয্যা থেকে যন্ত্রণা নিয়ে কবিতাকে বাঁচিয়েছি, কবিতাও আমাকে বাঁচিয়েছে শব ব্যবচ্ছেদ করার পরও। আমার কাছ থেকে কবিতা কখনো কেড়ে নিতে পারবে না, যত হির্ষাধ্বনি শোনা কস্য পালকেরা, যতই বুনো কুকুরের আওয়াজ তোলা হোক বনের ভিতর, আমি তো খাটাস ও সজারুর কাটা কবিতার আগুনে আগেই পুড়িয়ে ফেলেছি। কবিতা আমার অগ্নিপক্ষ, স্নান ও নিদ্রা একসঙ্গে হয় না বলে আমি ক্লান্ত নই, হাঁসফাঁস আছে, নেলা খ্যাপা হয়ে থাকে শুধু কবিতার জন্য। ইন্দ্রিয় বৃত্তিতে বৃত্তি নিয়ে বেঁচে আছি, আমার এই বৃত্তি কেড়ে নিতে পারবে না কেউ। এই বৃত্তি করুণার জলে ভেসে আসেনি, আমি তো বিচ্ছিন্ন নই, আমারও ধারাক্রম আছে, আমার অবলুপ্তি হবে না, পরিব্যাপ্ত হব। আমি কাল ঋতু ও সূর্য ঘড়ি চিনি, কোনো ভিক্ষা বিনিময় ও প্রতিপত্তি নিয়ে কবিতার মালিকানা নেয়নি। কবিতা তো অন্তঃপ্রাণ অন্তঃসলীলা, সেই অধিকারটুকু নিয়ে বেঁচে আছি। আমি তো কখনো ইজারা দিতে পারবো না, আমি সঁপে দেওয়া জীবনটা নিয়ে কবিতাকে বুঝতে চেয়েছি। কেউ আমাকে জিতিয়ে দিবে বা বিদলন করবে সেটা চাই না, কেননা কবিতা সেটা চায় না। কবিতার জন্যই গণবিক্ষোভের মধ্য দিয়ে যায়, সংঘাতের মধ্য দিয়ে যায়, গৃহযুদ্ধের মধ্য দিয়ে যায়, রাজবদলের মধ্য দিয়ে যায়, বিপ্লবের মধ্য দিয়ে যায়। অন্য কবিরা অতীতে গিয়েছে সব পথে, তবে আমাকে থামানো যাবে না, আটকানো যাবে না। কবি ও কবিতা অনিবার্য, কবি ও কবিতা অনিবার ও অনিবার্য। ধন্যবাদ। ধন্যবাদ। কবির কাজ কি সেটি এই কবিতার মধ্যে বিধৃত করার চেষ্টা করেছে পিনু। কবিতাটি দীর্ঘ হলো, কবিতার মধ্যে কিছু অস্তিত্বের সত্য বিনির্মিত হয়েছে। ধন্যবাদ পিনুকে। আমি এবার বিমল গুহকে অনুরোধ করব তার একটি কবিতা পড়ার জন্য। আমি এই কবিতাটা লিখেছিলাম 2015 সালে। কবিতার নাম সময় 2015, কিন্তু কবিতাটা চিরকালীন, আমি সবসময়ের জন্য প্রাসঙ্গিক, সবসময়ের জন্য প্রাসঙ্গিক এবং আজকের দিনের জন্য। আমরা যাপন করি অস্থির সময় প্রতিদিন, মরাগাছে ভরে গেছে ফসলের মাঠ, গ্রীষ্ম বসেছে ঝেঁকে আমাদের বসত জীবনে, ক্ষত বিক্ষত এই মাটির শরীর, সাদা মেঘ ওরে বৃষ্টিহীন, মাঝে মাঝে বিনামেঘে বজ্রপাত হয়, আকাশ বিদীর্ণ করে সাদা গাঢ় মেঘের বহর পৃথিবীর বুকে ভেঙে পড়ে। এমন দুর্দিনে কবি নির্বাক তাকিয়ে দেখে ঘরের মেঝেই পড়ে থাকা কাগজের স্তূপ, বিপর্যস্ত ঝর্ণা কলম, পত্রিকার পাতা জুড়ে শোকাহত নারী ও পুরুষ, আগুনে দগ্ধ পথচারী, হাসপাতাল, বার্ন ইউনিট, সারি সারি মৃত্যু পথযাত্রী মানুষ, কাকবরে শিউলির বনে করুণ বেহাগ। বাংলাদেশ দাঁড়াও আর বার এই নিগৃহীত মানুষের বেশে বীর বেশে। ধন্যবাদ। দুজনকে ধন্যবাদ দিই, গোলাম কিবরিয়া পিনু এবং আমাদের অগ্রজ কবি বিমল গুহকে। তারা তাদের অন্তরের কথা, কবিতার কথা, সারস্বত সত্যের কথা তারা বলবার চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, আমরা জানি যে অসংখ্য কবিতা তার মধ্য দিয়ে মহাকাল দু একটি লাইন মাত্র বহন করে নিয়ে যায়। কোন কবির কোন লাইনটি মহাকাল গ্রহণ করবে আমরা জানি না, তবে কবিরা, যেসব কবিরা মানুষের কথা বলেছেন, সত্যের পক্ষে দাঁড়িয়েছেন, মুক্ত চিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন, সেই সব কবিরা পৃথিবীতে অমর হয়ে আছেন, বেঁচে আছেন। সেটি বাংলা কবিতা এবং বিশ্ব কবিতা। আমরা আজকে এই দুই সম্মানিত কবিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের অগ্নিকাণ্ড ঘটছে বিভিন্ন জায়গাতে, পরপর বেশ কয়েক জায়গায়, এবং অসংখ্য মানুষ সেখানে তারা দগ্ধ হয়েছেন, অগ্নিদগ্ধ হয়েছেন, অনেকে মারা গেছেন। সেসব পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এবং আমরা সবাই সচেতন হব। অগ্নিকাণ্ড থেকে, যে কোনো প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের সচেতন হতে হবে। এবং আমরা যদি এই দেশকে ভালোবাসি, আমরা যদি সমাজকে, এই নগরকে ভালোবাসি, তাহলে সবাইকে সচেতন হতে হবে। আইন মেনে আমাদের যেরকম ভবন নির্মাণ করতে হবে, আমাদের পরিবেশ এবং প্রকৃতিকে রক্ষা করতে হবে। তা নাহলে আমরা কেউই সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারবো না।
আমরা যদি একটি সুন্দর দেশের স্বপ্ন দেখি, যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধের তাৎপর্য যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে সচেতনভাবে এই সমাজকে রক্ষা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। শুধুমাত্র অর্থ, বিত্ত, সম্পদ দিয়ে কিন্তু একটি দেশ, একটি জাতি বাঁচে না। ভালোবাসার মাধ্যমে বেঁচে থাকতে হয়, সবাইকে একসাথে নিয়ে বেঁচে থাকতে হয়। এই যে ঐকমত্য সমাজে, সেটি কিন্তু কবিতা শেখায়। কবিতার কাজ হলো সেই। কথাই কবিতা বলে, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গলাতে নয় গভীর ভালোবেসে, খড়গ সায়ক শানিত তরবার, কতটুকুন সাধ্য আছে তার। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের মাদার টেলিভিশনের জীবন ও সাহিত্য অনুষ্ঠান।